চলো আমার জীবন কাহিনী তোমাদের একটা গোপনীয় কথা শেয়ার করি। হ্যাঁ, তোমরা আমাকে যারা দেখো যে কখনো আমি এরকমভাবে থাকি বা কখনো আমি সিঁদুর পরি, তো বলে দিই আমার জীবন লাইফটা হচ্ছে, একটা সময় তোমাদেরকে আমার জীবন লাইফটা নিয়ে কথা বলেছিলাম, একটা গল্প বলেছিলাম, এটা আমার লাইফটা নিয়ে। হ্যাঁ, আমি উইডো। সেই সেই যখন ছোটোবেলাতে সবাই নিজের সংসারটাকে মন দিয়ে করার চিন্তা ভাবনা করে, ফ্রেন্ড আমার বন্ধুরা যারা নিজেদের সংসার জীবনে পা দিচ্ছে, ঠিক সেই সময় আমার সব কিছু কেড়ে চলে যায়। তখন হয়তো আমি কিছু বুঝতামও না, জানতামও না, পরিস্থিতির সঙ্গে সম্মুখীন চলাফেরা করতেও পারতাম না। খুব অল্প এজে আমার বিয়েটা হয়ে গেছিলো, আর খুব অল্প এজে আমার পরিস্থিতিটাও এরকম। মেয়েও আমার অনেক বড়, 15 বছর হতে চললো। অনেকে বলে তো আপনার বিয়ে হয়ে গেছে, বোঝা যায় না। তো বলি যে হ্যাঁ, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর নিজের কপালটাও পুড়ে গেছে, না সামলাতে পেরেছি নিজেকে, না পরিস্থিতিকে সামলে নিজের হাজব্যান্ডকে বাঁচাতে পেরেছি। তো আমি বলে দিই, আমার হাজব্যান্ডের লিভার ক্যান্সার হয়েছিল, তার দরুনই মানে সে বিগত আজকে 8 বছর হলো আমাদের মধ্যে নেই। কীভাবে চলাফেরা করেছি, কীভাবে জীবনযাপন করছি সেটা আমিই জানি। নানান রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো যাদের ডিভোর্স হয় তারাও সেই পরিস্থিতির মুখোমুখি হয়, যে তাদের পরিস্থিতিটা কত মানুষ কত কিছু বলে। যারা উইডো হয় তাদের তো আরও, যখন যখন এরকম এজে এসে তার হাতে সারা শাড়িটা দিয়ে দেওয়া হয়, সেই মেয়েটার জীবনের যে কী ঝড় নেমে আসছে সেটা বলা যায় না। অল্প বয়সে সকাল রাত ত্যাগ, সারা শাড়ি পরে জীবন কাটানো, শ্বশুর বাড়িতে তিল তিল করে নিজেকে মেরে ফেলা, এটা হয় আমাদের জীবন। যারা যারা আমার মতো উইডো আছে তারা তারা এই জিনিসটা ফেস করতে পারবে। এবার বলি তোমাদেরকে যে আমি সিঁদুর পরি। সবার লাইফে একটা না একটা লাইফ পার্টনার থাকে। হ্যাঁ, আমার জীবনেও একটা লাইফ পার্টনার, সে আমাকে মর্যাদা দিয়েছে, পড়ি। আমার কিছু পার্সোনাল কারণের জন্য, হয়তো পার্সোনাল না, তোমরা আমার ফ্যামিলি বলে দিই, আমার হাজব্যান্ডের থেকে আমি পেনশন পাই, তার দরুনই আমি সমাজে মানে কাগজ কলমে হয়তো উঠিনি, কিন্তু সমাজের চোখে আমি, আমার পরিবার সমাজের কাছে আমি তার স্ত্রী। কিন্তু বলি সেটা তো পরের কথা, আমি কার স্ত্রী, কিন্তু কার স্ত্রী ছিলাম, কী করে পরিস্থিতির সম্মুখীন, সব কিছুর সম্মুখীন হতে হয়েছে সেটাও ফেস করতে হয় নানান রকম। আজকে বিগত 8 বছরের যে জীবনটা, তার মধ্যে থেকে আমি যে 16 বছরটা কীভাবে কাটিয়েছি কষ্টের মধ্যে, তার বছর 8 যখন মানে হসপিটালে আমি নিজেই একা ছোটাছুটি করেছি হাজব্যান্ডকে বাঁচানোর জন্য, সব রকম আপনার চেষ্টা করেছি, তবুও দোষ মানুষ আমারই খুঁজবে। কেন বাঁচাতে পারিনি? ওই মেয়েটার চরিত্র, মানে ওই মেয়েটার কপাল ভালো না, বাঁচাতে পারিনি, কপালে স্বামীর সুখ নেই, অনেক কিছু শুনতে হয় আমাদেরকে। অনেক লড়াই করেছি, বাঁচাতে পারিনি। আর সব থেকে বড় কথা, যখন যখন মারা গেল তখন থেকে তার অগ্নিদাহ, কোনো হয়তো স্ত্রী অগ্নি করেনি, কিন্তু আমি অগ্নি করেছি। তিল 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 করে মনটাকে স্ট্রং করতে শিখেছিলাম। বুঝতাম না কি হচ্ছে, কি পরবর্তী ক্ষেত্রে আমার সঙ্গে কি কি হবে না হবে। যখন অগ্নিদাহ করে হাতে সাদা শাড়ি পরলাম, সেটাও একটা ব্যথা। তখন দেখতাম আমার বন্ধুদের সবাই জীবন লাইফে কাটা যাচ্ছে, আর আমি শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। মেয়ে নিয়ে কি করব না করব, সব সম্মুখীন হতে হয়। অল্প এজে উল্টো, ওখানে কারোর সঙ্গে কথা বললে তাতে দোষ, চলাফেরাতে দোষ, সাজগোজে দোষ, সব কিছুতে দোষ হয়। এক্সট্রা কোনো কালারিং জিনিস করতে গেলেও না, নিজের বিবেকেও লাগে, পরবো কি পরবো না, কি ভাববে, এটা নিজের বিবেকেও আসে। কিন্তু না, যখন দেখলাম যে না, আমাকে বাঁচতে হবে, আমাকে মেয়ের জন্য সব কিছুর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তখন নিজেকে প্রিপেয়ার করলাম ভেতরে ভেতরে।
যে না, আমাকে আমার মতো করে চলতে হবে, কারণ দুনিয়াটাতে লোকরা আমাকে চালনা করবে না, আমাকে আমারটাই চালনা করতে হবে, মেয়েটাকেও নিয়েও চলতে হবে। তাই জন্য আমি আমার মতো করে চলি, আমার মতো করে থাকি, আমি আমার মর্জির মালিক। যে আমার পাশে আছে সে পাশে থাকার মতনই পাশে আছে, না আমার পরিবার পাশে ছিল, না কেউ পাশে ছিল। যখন 2 বছর আমি একা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তখন বিগত আমার পাশে কেউ থাকেনি, কেউ না। আমার মা কোথা থেকে থাকবে, আমার মা কিছু করে না, মাকে উল্টেই দেখতে হয়, আর বিগত কেউ পাশে থাকেনি। সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যে জীবনটা কীভাবে কাটাতে হয় আমরাই জানি। যারা ডাইভোর্স হয়ে যায় তাদের এরকম সম্মুখীন হতে হয় না। হ্যাঁ, কোনগুলো হতে হয়, এই ডাইভোর্সি মেয়ে, আর যারা বিধবা হয় উইডো মেয়ে। কিন্তু সেই ক্ষেত্রে সবথেকে ভালো লাগে আমাদের থেকে ওল্ড এজের যারা আছে, তারা কিছু এখনও স্বামী নিয়ে সংসার করছে, সেগুলো দেখেও খুব ভালো লাগে। তখন মাঝে মধ্যে ভাবি আমার কপালটাই হয়তো কিছু খারাপ ছিল যে এরকম পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছে, আমিও সংসার করতে পারতাম। বন্ধুদের যখন দেখি যে না, আমারও এই কপালটা ভালো থাকতো, স্বামী মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতাম, মাঝে মধ্যে যখন একা মনে হয় তখন ভাবি যে না, আমারও যদি মানে বেঁচে থাকতো, একাকিত্বটা তো লাগতো না। অনেক কিছু ফিলিংস আছে এইগুলোর মধ্যে দিয়ে। তো আজকে আমি তোমাদের সামনে আমার জীবনের এই পার্টটা তুলে ধরলাম, কারণ আমি চাই আমার ফ্যামিলি যারা আছো আমাকে ভালোবাসা দিচ্ছ, আমার সম্বন্ধে জানো, সম্পূর্ণটা তোমরা জানো, জেনে আমাকে ভালোবাসা দাও। না বাবা আছে, না কেউ, আর যে মানুষ আছে সে মানুষ অনেক দূরে আছে, আলে কালে তার সঙ্গে দেখা, এটাই পরিস্থিতি হয়। কথায় আছে নিজের হয়, একবার যখন সেখান থেকে নিজের মানুষটা সরে যায় না, যতই পরের মানুষটা আসুক সেই জায়গাটা নিতে পারে না, সেই জায়গাটা নিতে পারে না। ঠিক তেমন নিজের হয়। হারিয়েছি, অনেক কষ্টর মধ্যে দিয়ে চলি, মাঝে মধ্যে মানে চিন্তাধারাকে পাল্টাতে পারি না, যে এটা হলো আমার সঙ্গে, ওটা হলো আমার সঙ্গে, এটা না হলেও পারতো, ওটা না হলেও পারতো, সে তো চলে গিয়ে বেঁচে থাকলো, মেয়ে নিয়ে আমি পড়ে রয়েছি। এখনও, আগে আমি অনেক সাজগোজ করতাম, চলাফেরা সব কিছুর মধ্যে দিয়ে মানে করতাম, এখন এটা আমার প্ল্যাটফর্ম কাজের জন্য, তাই অনেক চেষ্টা করেছি বাঁচানোর। মনে মনে ভাবি আর যদি 5টা বছর বেঁচে থাকতো তাও আমার মেয়েটা একটু বড় হতো, কপালে নেই, তাই আর কি করব। তাই জন্য হয়তো এরকমই পরিস্থিতি সারা জীবন চলতে হবে আমাদেরকে মানিয়ে নিয়ে। তো আমি আমার মতো যারা আছে, যারা প্ল্যাটফর্মে দেখায় আমি উল্টো সব কিছু, তো আমি এতদিন সিম্প্যাথি কোনোদিনই করিনি, আমি আমার মতো করে চলেছি, কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। আমি এইভাবেই চলছি মেয়ে নিয়ে। আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে মেয়েটাকে মানুষ করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। কারণ দুনিয়াতে যে পাশে থাকুক না, কারণ নিজের পায়ে দাঁড়ানোটা অনেক মানে বড় ব্যাপার। হাজব্যান্ড হয়, হাজার করুক, কিন্তু কখনো আঙুল তুলে না, কারণ জানে তার ফ্যামিলি করতে হবে। কিন্তু পাশের মানুষটা যতই করুক, একটা না একটা সময় আঙুল তুলবে, তাই নিজের মতো চলার মতো তো করে রাখতেই হয়। তাই চেষ্টা করি নিজের জায়গাটাকে বজায় রাখার, মানে অত আত্মসম্মান মানে বিলিয়ে দিয়েও কাজ করি না, কারণ যাই হোক আমার মেয়েটারও মান সম্মান আছে, সেই মান সম্মানটা নিয়ে আমাকে তো কাজ করতেই হবে, সেই মান সম্মানটা নিয়ে আমি কাজ করি। যাতে তোমরা ভালোবাসাও দাও, তোমরা আমাকে পাশেও থাকো, আমার মেয়ের চোখেও সম্মান পায়, আমাদের পাড়া প্রতিবেশীর চোখেও সম্মান পায়। তাই হয়তো এখনও আমি যেখানে যাই সেখানে সম্মানটা পাই, শ্বশুরবাড়িতে গেলেও সম্মান পাই, আমার বাপের বাড়িতে গেলেও সম্মান পাই। আজ পর্যন্ত কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করিনি। জানি না পরবর্তীকালে কী লেখা আছে, কি হবে না হবে, ভগবান যতটুকুনি দেয়। অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, কি বলবো তোমাদেরকে, মানে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়েও না খেয়েও কাটাতে হয়েছে, অনেক ট্রোল, অনেক অশান্তি, অনেক সিচুয়েশন খারাপ, না খেয়ে থাকার খারাপ, সব কিছুর মধ্যে দিয়েও জীবন কাটাতে হয়েছে মেয়েটাকে নিয়ে। নিজে না খেয়েও দুবেলা দুটো ভাত মেয়েটাকে জোগাড় করে দিয়েছি, কিন্তু এক এক সময় পারিনি। লোকেদের কাছ থেকে চেয়ে চিনতে এনে হলো, চেয়ে চিনতে হলো দিয়েছি। ভগবান দেখুন যাক
কী চাই, আমি শুধু চাই তোমরা আমার পাশে থাকো, একটু যাতে এগিয়ে যেতে পারি, তোমাদের ভালোবাসার জন্য মেয়েটাকে যাতে মানুষ করতে পারি, নিজের যোগ্যতায় মেয়েটাকে যাতে মানুষ করতে পারি, ব্যাস আর কিছু চাই না। ভালো থেকো তোমরা, এটাই চাই। আর আজকে ফাদার্স ডে, এই যে আমিরও বাবা নেই, আমার মেয়েরও নেই, কপাল গুনে আমার মতনই সেই জায়গাটা পেয়েছে, এটাই। ভালো থেকো সবাই।